আমাকে ভোগ করার পর আমার শরীরের উপর ওনার শরীর এলিয়ে দিলেন, দিয়ে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল আর আমার ঠোঁট জোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আর হাত দিয়ে তিনি আমার শরীর স্লাইড করতে লাগলেন। প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। আর উনি ওনার ইচ্ছা মতো আমাকে ভোগ করতেই লাগলো। আর করবেই না কেন, তিনি তো টাকা দিয়ে আমাকে কিনে নিছে 2 ঘন্টার জন্য। আরো কিছুক্ষণ তিনি আমাকে ভোগ করার পর আমার শরীরের উপর ওনার শরীর এলিয়ে দিলেন, দিয়ে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল আর আমার ঠোঁট জোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আর হাত দিয়ে তিনি আমার শরীর স্লাইড করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার নেই, মুখ বুঝে সব সহ্য করে নিতে হচ্ছে। আজ প্রথমবার শারীরিক সম্পর্ক করতেছি শুধু টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সবকিছু থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করে দিলাম। প্লিজ, এখন আপনার দেওয়ার সময়, আমি আপনাকে দিয়ে দিছি। এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিয়ে দিন। আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিশ দিয়ে দেব। না প্লিজ, আমার ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার ভাই বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক। প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। উফ, এই নাও তোমার টাকা। উনি 10,000 টাকা আমাকে দিয়ে দিলেন, কারণ আগে থেকেই আলাপ করে নিয়েছিলাম আমাকে 2 ঘন্টা ওনার সাথে সময় কাটালে আমাকে 10,000 টাকা দিবে। আমি ওনার রুমের বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে পানি দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নিলাম। জামা কাপড় পরে ওড়নাটা ভালোভাবে গলায় দিয়ে পেঁচিয়ে মাথায় ঘুমটা দিলাম, যাতে কেউ বুঝতে না পারে, কারণ উনি অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছেন, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি সবকিছু পরে রেডি হয়ে আছে, হয়তো কোথাও যাবে। আচ্ছা, আমি তাহলে আসি, ভালো থাকবেন। এই যে শুনেন, প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, নয়তো আমার ভাইটাকে আমি বাঁচাতে পারবো না। এত রাতে একা আপনি এত সুন্দর একটা মেয়ে একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারেন। তাই বলি কি, আপনি আমার সাথে আসুন, আমি আমার গাড়ি করে আপনাকে নামিয়ে দিয়ে আসতেছি। থাক, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু মনে মনে ঠিকই ভয় হচ্ছে, বলা তো যায় না। এই রাতের বেলা কোথাও কখন বের হইনি, তাই বাজে ছেলেদের খপ্পরে কোনোদিন পড়িনি। আজকে যদি পড়ি বা আমার ইজ্জতের সাথে সাথে যদি আমার টাকাটা নিয়ে নেয়, তাহলে আমার এই টাকাটাও দিতে পারবো না বাড়িতে। আরে বুঝতেছেন না কেন, এই এলাকায় বাজে ছেলে পেলের অভাব নেই, তাই আপনাকে অফার করলাম। যদি ইচ্ছে হয় তো আসেন, নয়তো চলে যেতে পারেন। আমি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম, কারণ এনাকে আর ভয় পেয়ে লাভ কি, আমার সবকিছু উনি নিয়ে নিয়েছে। তাই এনার সাথে যাওয়াটাই উত্তম হবে, নয়তো রাস্তায় ভালো ছেলেদের খপ্পরে পড়লে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করতে পারবো না আমি। তারপর আমি ওনার সাথে গাড়িতে উঠে পড়লাম। চুপচাপ ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, দুজনের মুখে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। আমি আমার ভাইটাকে বাঁচাতে পারবো তো, নাকি আমি ব্যর্থ হব? না না, এসব আমি কি ভাবছি, আমার ভাইয়া ঠিক হয়ে যাবে। আমি এসব ভাবছি, হঠাৎ করে উনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। আচ্ছা, আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ার কি হয়েছে? লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। মাত্র 10,000 টাকায় অপারেশন করাবেন আপনি কিভাবে? মায়ের কিছু স্বর্ণের জিনিসপত্র ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে। 10,000 টাকার কম ছিল, কেউ ধার দিতে চায় না, কারণ বাবা নেই যে ইনকাম করে তাদের দায় পরিশোধ করে দেবে। আমি এত করে সবাইকে বললাম যে আমি জব করি, আমি আপনাদের টাকা দিয়ে দেব 1 মাসের ভেতরে, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো কিছু উপায় না পেয়ে, ছি, আমি এটা কি করলাম? আমি এত বড় অমানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি একটা বার তার জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো
আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আর আমিও এর আগে কোনো মেয়েকে এরকম ভাবে ছুঁয়ে দেখিনি। প্লিজ কান্না করবেন না। আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে? তাও আমি আমার কান্নাটা আটকাতে পারছি না, কান্না করেই যাচ্ছি। কেন জানি আজকে কান্না করতে খুব ভালো লাগতেছে। আপনার দেওয়া ঠিকানা মতো আমি চলে এসেছি। এখন কোন দিকে যাব? সামনে গিয়ে ডানে একটা গলি পাবেন, সেই গলির সামনে আমাকে নামিয়ে দিন। আমরা এসে গেছি। এটাই কি আপনার সেই গলি? হ্যাঁ, এখানেই আমার বাসা। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম উপকার করার জন্য। আচ্ছা, আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? কুড়িগ্রাম সেবা ক্লিনিক। আচ্ছা, আপনার ভাইয়ের নামটা বলবেন প্লিজ? কেন বলুন তো, আপনি আমার বিষয়ে এত জানতে চাচ্ছেন? আরে বলুন না, এমনি শুনলাম আর কি। নাম কি আপনার ভাইয়ের? মিলন। আচ্ছা, আপনি বাসায় যান, আমি আমার বাসায় চলে যাচ্ছি। একটু ইম্পর্টেন্ট কাজ আছে তো, নয়তো আপনাকে বাসা অবধি দিয়ে আসতাম। আরে লাগবে না, এই তো সামনেই আমার বাসা। আচ্ছা ঠিক আছে, বাই। তারপর উনি গাড়ি ঘুরিয়ে চলে গেলেন আর আমি আমার বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে প্রবেশ করে দেখি মা খাবার টেবিলে বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। মা মা তুমি এখনো ঘুমাওনি? এভাবে বসে আছো কেন? তোকে ছাড়া কখনো কি আমার খাবার গলা দিয়ে নামে? উফ মা, তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে বসে থাকার কি আছে? অনেক হয়েছে, অনেক রাত হয়েছে, এখন চুপচাপ আয়, খেয়ে নে। তারপর মায়ের সাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে কি রে মা, টাকা জোগাড় করতে পেরেছিস? হেমা, এই যে টাকা। কালকে সকালেই হসপিটালের ডাক্তারকে জমা দিয়ে আমার ভাইয়ের অপারেশনটা করিয়ে দেব। একটু মুচকি হাসি দিয়ে মার সাথে কথাটা বললাম। মা যদি সত্যিটা জানতে পায় তাহলে আমাকে কখনো মেনে নেবে না। তোর বাপ নেই তাই তোকে এত কষ্ট করতে হচ্ছে, দিন নেই রাত নেই। মা প্লিজ কান্না করো না এভাবে। তুমি তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আচ্ছা, এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে আর অনেক খাটাখাটনি করেছ। আজকে তোর বুঝি অনেক ধকল গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, রেস্ট নে। কালকে সকালে আবার হসপিটালে যেতে হবে। মা তুমি আবার বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে একটু কাজ করতেই হবে। তারপর আমি মাকে মায়ের রুমে দিয়ে এসে আমার রুমে আসলাম। এসে গলা থেকে ওড়নাটা সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি অনেক জায়গায় দাগ হয়ে আছে। তার সেই স্পর্শগুলো মনে পড়তে ডুকরে কান্না করতে ইচ্ছে করতেছে। দৌড়ে বাথরুমে গেলাম, গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম। আর যেসব জায়গায় দাগগুলো আছে, আমি যেখানে যেখানে তিনি স্পর্শ করেছে সেই জায়গাগুলো ঘষতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এত দিন থেকে আমি এত কষ্ট করে নিজেকে ঠিক রেখেছি, কোনো প্রেম করিনি। সেই মেয়ে আজকে আমি সবসময় একটা জিনিস চিন্তা করে এসেছি, প্রেম করব না, বিয়ের পর স্বামীকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। কিন্তু আজকে আমার সেই স্বপ্ন মাটি চাপা দিয়ে দিল। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম 30 মিনিট পর। উফ, এরকম করো কেন? টাকা দিব তো, তার বিনিময়ে তুমি তোমার সুন্দর দেহটা দাও। প্লিজ না, এইরকম করবেন না। আমি যতই পিছিয়ে যাচ্ছি লোকটা ততই এগিয়ে আসতে লাগলো। তোমার না টাকা লাগবে, আমি দিব তো, তার জন্য তুমি তোমার সুন্দর দেহটা দাও। আমি কান্না করতেছি আর পালানোর চেষ্টা করতেছি, কিন্তু পারছি না। লোকটা হঠাৎ করে আমার ওড়না ধরে টান দিলেন। আমি খুব জোরে চিৎকার দিলাম আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ও তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। কি রে মা, কি হয়েছে? কিছু না আম্মু, চিৎকার করলি যে? একটা বাজে স্বপ্ন ছিল আম্মু। ঘুমিয়ে পড়। আমার গা কেমন শিউরে উঠতে লাগলো। আমার খুব ভয় হচ্ছে যদি লোকটা সবাইকে বলে দেয় যে আমি দেহ বিক্রি করি তখন। না, আমি এসব কি ভাবছি, সব বাজে চিন্তা। আমি আর কিছুই ভাবতে পারছি না। উফ, মাথা ব্যথা করতেছে, তাই ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। সকালবেলা, আম্মু সকাল হয়ে গেছে, উঠো। ও, টের পাইলাম না আজকে। তোমাকে কালকে রাতেই বলেছি বেশি রাত জেগো না তুমি। হয়তো রাত জেগেছো নিশ্চয়ই, তার জন্য তোমার সকাল সকাল ঘুম ভাঙছে না। পাগলি মেয়ে কোথাকার,
যখন মা হবি না, তখন সন্তানের কিছু হলে বুঝতে পারবি যে মায়ের বোন কি বলে। উফ আম্মু, সকাল সকাল মেজাজটা খারাপ করে দেবে না তো? বুঝছো, আমি কত কষ্ট করে টাকা আনলাম যে ভাইটাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসবো, আর এখন তোমার বক বক শুনতে হচ্ছে। তাড়াতাড়ি উঠো তো। আম্মু আর কিছু বলল না, চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। জানে যে এখন কিছু বললে আমি রেগে যাব। আমার ভাইকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমার ভাইকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারবো তো? আল্লাহ এমন কিছু আমাদের সাথে করিও না যার জন্য আমার মায়ের বুকটা যেন খালি না হয়। যে ভাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি, সেই ভাইটাকে তুমি নিয়ে নিও না। এইদিকে একজন লোক আছে হসপিটালে, মিলনকে খুঁজতে লাগলো। এই যে নার্স, এখানে গত কয়েকদিন যাবত মিলন নামে কোনো পেশেন্ট আছে? হ্যাঁ আছে, তবে আপনি রোগীর কি হন? আর আমার জানা মতে রোগীর শুধু মা আর বোন আছে, তাহলে আপনি কি? আমি মিলনের ভাইয়া লাগি, আমি ওর বোনের স্বামী। ও আচ্ছা, আসেন আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। আমাকে রুম দেখিয়ে দিতে হবে না, এখানে সব থেকে ভালো ডাক্তারকে, আমাকে সেই রুমে নিয়ে চলুন। আপনি এসেছেন রোগীকে দেখতে, তাহলে ডাক্তার দিয়ে কি করবেন? আমি বুঝতেছি না, আপনি এত কথা বলেন কেন? আপনি এই হাসপাতালে নার্স, তাহলে আপনাকে আমি যেটা বলতেছি, আপনার দায়িত্ব আমাকে সঠিক জায়গা মতো পৌঁছে দেয়া। ওকে, আমার সাথে সাথে আসুন। এইখানে একটু দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসি। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। ওকে স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চায় মিলন নামে পেশেন্টের ব্যাপারে। আচ্ছা, পাঠিয়ে দেন দেখি কে তিনি। তারপর নার্স বাহিরে এসে অচেনা লোকটাকে ভেতরে পাঠিয়ে দিলেন। জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? জি, আপনাদের হসপিটালে যে মিলন নামে রোগী ভর্তি আছে তার অপারেশন করুন এখন, আর যত টাকা লাগে আমি দিব। কিন্তু আপনি কে, আর আপনি মিলনের জন্য এত টাকাই বা দিচ্ছেন কেন? আমি তো আপনাকে চিনলাম না। আর এই রোগীকে যে ভর্তি করিয়েছে, আমার জানা মতে তার মা আর বোন আছে, আর কেউ নেই। তাহলে আপনি কে? আমি রোগীর দুলাভাই। এখন কত টাকা লাগবে বলুন, আমি চেক দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি এসেছি বা আমি টাকা দিয়েছি অপারেশন করানোর জন্য, এসব কাউকে বলবেন না। শুধু বলবেন একজন অচেনা মানুষ এসে দিয়ে গেছে, কারণ আমাদের মাঝে এখন একটু ঝামেলা চলছে, তাই এসব গোপন রাখাই ভালো। আমি চাই না ছেলেটার কিছু হোক, আর ছেলেটা কিছু হয়ে গেলে আপনার হসপিটালে আর কখনোই রোগী আসবে না, এটা মাথায় রাখবেন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন, কোনটা? আমি আপনাকে কোনোটাই দিচ্ছি না, প্লিজ কাজটা করুন তাড়াতাড়ি, নয়তো ছেলেটা না বাঁচলে তার পরিবারের কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন? তার মায়ের কোল খালি হয়ে যাবে। জি, আমি সব ব্যবস্থা করতেছি। আপনি অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিয়ে আসতে পারেন। আর হ্যাঁ, একটু বলে দেন। ওকে, আমি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করব, কিন্তু এই কথাটা ওনাদের কাউকে বলবেন না। ওকে। এইদিকে আম্মু, একটু জলদি করো, লেট হয়ে যাচ্ছে তো। এই তো আমি রেডি, চল। যখনই হাঁটতে যাব তখনই ব্যথা অনুভব করলাম, কারণটা বুঝলাম না। আমি তো কাল পর্যন্ত ঠিক ছিলাম এবং আজ সকালে ঠিক ছিলাম, তাহলে এখন ব্যথা হচ্ছে কেন? কি রে মা, এইভাবে হাঁটিস কেন? পায়ে ব্যথা পাইছিস? না, আমি ঠিক আছি, তুমি চলো। আজকে তোর বাবা নেই বলে তোর উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে তো, তাই না রে মা? উফ মা, তুমি সব সময় বেশি বোঝো। আমি কিছু বললেই তুই রেগে যাস কেন, বুঝি না। আমাকে তো বলবি তোর কি হয়েছে, তাই না? আমার কিছু হয় নাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করা কমাও। আর লেট হয়ে যাচ্ছে এমনিতেই। তারপর আম্মু সহ আমি একটা রিক্সা ভাড়া করে হসপিটালে চলে আসলাম। আম্মু তুমি যাও, আমি রিক্সা ভাড়া মিটিয়ে আসি। ওকে। তারপর রিক্সাওয়ালাকে 50 টাকা দিলাম, তাকে ধন্যবাদ জানালাম সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য। রিক্সাওয়ালা কিছু না বলে সুন্দর একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি হসপিটালে ঢুকে দেখি আম্মু নার্সের সাথে তর্ক করতেছে, কিন্তু বিষয়টা কি বুঝলাম না। বিষয়টা ঠিক মতো বুঝতে আমিও ওখানে চলে আসলাম। কি হয়েছে আম্মু, এরকম তর্ক করতেছো কেন ওনার সাথে? দেখ না রে মা, নার্স কি বলে। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ?
আপনার ভাইয়ার এখন অপারেশন চলছে। কি অপারেশন চলতেছে মানে? আমি বেশ অবাক হলাম। যে ডাক্তার টাকা ছাড়া আমার ভাইকে হসপিটালে নিতে চাচ্ছিল না, সেই ডাক্তার আমার ভাইকে ফ্রি অপারেশন করাবে, এটা কিভাবে হতে পারে? আপনার স্বামী একটু আগে এসেছিলেন, তিনি টাকা জমা দিয়ে গেছেন আর ডাক্তার সাহেবের সাথে কথা বলেছেন, তাই আপনার ভাইয়ের অপারেশন চলতেছে। আমি অবাক। এর উপর অবাক হচ্ছিলাম কারণ আমার স্বামী, আমার তো এখনো বিয়েই হয়নি, আমার স্বামী আসবে কোথা থেকে? আর তার থেকে বড় কথা হইল, লোকটা কে হতে পারে? আপনার মাথা কি গেছে নাকি আমাকে দেখে মনে হয় আমি বিবাহিত মহিলা? আমি অনেকবার লোকটাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি পেশেন্টের কি হন। লোকটা বেশ গভীর, আমাকে ধমক দিয়ে বলে, তোমাকে যেটা করতে বলেছি সেটাই করো। বাবা, আপনাকে ধমক দিল আর আপনি সোজা সাপটা মেনে নিলেন? আমাদের একটু জানানোর প্রয়োজন বোধ করলেন না? দেখুন, আমি এত কথার উত্তর দিতে পারবো না। লোকটা ডক্টর উমর স্যারের সাথে কথা বলেছেন আর তিনি এখন আপনার ভাইয়ের অপারেশন করতেছে। ওনার সাথে এভাবে বকাঝকা না করে চল না অপারেশন থিয়েটারের সামনে গিয়ে বসি, ডক্টর সাহেবের হলে। তার সাথে কথা বলে দেখি আসলে বিষয়টা কি। আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। চুপ থাকতো, এইসব কথা বলতে নেই। আল্লাহকে ডাক, আল্লাহর যা চাইবে তাই হবে। তারপর আম্মু আমাকে টেনে অপারেশন থিয়েটারের সামনে চেয়ারে নিয়ে গিয়ে বসালো। এত টেনশন করিস না, যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আমি ঠিক বুঝতে পারতেছি আম্মু যতই আমাকে টেনশন মুক্ত থাকতে বলছে, কিন্তু আম্মু নিজেই অনেক টেনশনে আছে। আসলে মায়েরা কখনো সন্তানের অমঙ্গল চায় না। আমাকে ঠিক থাকতে বলেছে, অথচ নিজের ভেতর যে কতটা ক্ষতবিক্ষত হচ্ছে সেটা হয়তো আমি অনুভব পর্যন্ত করতে পারতেছি না। আম্মু আমাকে সত্যি করে একটা কথা বলবা? পাগলি মেয়ে, দেখো কি বলে। আচ্ছা বল। তুমি আমাদেরকে খুব ভালোবাসো, তাই না? পাগলি মেয়ে, কি যা তা বলতেছিস? কথাটা বলে আম্মু কান্না করে দিল। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আম্মুর মনের ব্যথাটা কতটা। কিছুক্ষণের মধ্যে ডাক্তার সাহেব বেরিয়ে এলেন। তাহলে আপনারা এসেছেন, যাই হোক ভালোই হলো। আমার ছেলের এখন কি অবস্থা ডাক্তার সাহেব? এখন আপনারা অনেকটাই চিন্তামুক্ত থাকতে পারেন। 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আল্লাহর কাছে কোটি কোটি বার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই শুনছি রে মা, আমার ছেলে ভালো হয়ে যাবে। আম্মু খুশিতে কান্না করে ফেলল। ডক্টর সাহেব, আমি কি এখন আমার ছেলেকে একটু দেখতে পারি? এখন দেখতে পাবেন না, একটু পর আপনার ছেলেকে কেবিনে শিফট করা হবে, সেখানে গিয়ে দেখতে পারবেন। ও, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, একটু পর নার্স আপনাদের ডেকে নিয়ে যাবে। ডক্টর আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল জরুরি। হ্যাঁ বলো মা, কি বলতে চাও? আপনি তো প্রথমে টাকা ছাড়া আমার ভাইকে আপনাদের হসপিটালে নিতেই চাচ্ছিলেন না, আর এখন আপনি আমাদের কাছে টাকা না নিয়ে অপারেশনটা করলেন। আমি না কিছুটা বুঝতে পারতেছি না, ব্যাপারটা কি? আমাকে একটু খুলে বলবেন? আসলে মা, আমার এখানে কিছুই করার নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে আমাদের মানতে হয়। আমরা এখানে চাকরি করি, আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে না। আর তুমি বললা না টাকা ছাড়া অপারেশন করলাম কিভাবে? আমাদের কাছে টাকা জমা হওয়ার পর তোমার ভাইয়ের অপারেশনটা হয়েছে। টাকাটা দিল কে? আর হঠাৎ করে এত টাকা আমার ভাইয়ের জন্য দিবেটাকে? দেখো মা, এটা আমি বলতে পারবো না। কিন্তু কেন আঙ্কেল? শুধু এটা জেনে রাখো, তোমার আপন কেউ টাকাটা দিছে, আর আমি তার নাম ঠিকানা পরিচয় তোমাকে এখন দিতে পারবো না, যদি তিনি অনুমতি না দেন। উনি অনুমতি দেবে মানে? আসলে আমি তাকে কথা দিয়েছি, আর আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। আমি এখন আসছি, একটু পর নার্স এসে আপনাদের ক্যাবিনে নিয়ে যাবে। ডক্টর আঙ্কেল আর একটু দাঁড়ালেন না, চলে গেলেন তার নিজের কেবিনে। যে আমার এত বড় উপকার করছে, আমি দোয়া করি তার জন্য সব সময় মঙ্গল হয়। হ্যাঁ মা, এত বড় উপকার যে করছে তার তো মঙ্গল কামনা করা আমাদের উচিত। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, আর ব্যথা অনুভব হতেই
আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। আম্মুকে তো এসব কথা বলা যাবে না, বললে আম্মু আমার মুখটা পর্যন্ত দেখতে চাবে না। কি করব ভেবে পাচ্ছি না। আম্মু, তুমি এখানে একটু বসো, আমি একটু আসি। এখনো তুই কোথায় যাবি? আম্মু, আমি একটু বাথরুমে যাব। ওকে। আম্মুকে মিথ্যা কথা বলে আমি একটু গাইনি ডাক্তারের সাথে দেখা করতে গেলাম। ওনার সাথে কথা বলে কিছু পরামর্শের সাথে একটা মেডিসিন লিখে নিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি ব্যথাটা দূর করতে সাহায্য করে, নয়তো আম্মুর চোখে খুব জলদি ধরা পড়ব। টাকা মানুষকে কত কিছু করতে বাধ্য করে। গতকাল আমি এই সময় একজন ভার্জিন ছিলাম, আর আজকে এই সময় আমি একজন নষ্ট মেয়ে। আসলে নিয়তির পরিহাস কোন দিক দিয়ে যায় বোঝা বড় মুশকিল। হয়তো এই খবরটা যদি কেউ জানতে পারে, তাহলে এসব সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। আমি এসব ভাবতেছি আর আনমনে আসতেছি। হঠাৎ করে কে জানি আমার হাত ধরে টান দিলেন। আরে, আপনি এখানে কিভাবে? তার আগে বলেন, এখন আপনি কেমন আছেন? আমার ভালো থাকাটা সেটা পুরোটাই নির্ভর করে আমার ভাইয়ের ওপর আর আমার মায়ের ওপর। তারা দুজনই ভালো থাকলে আমি ভালো থাকি। এত খেয়াল রাখেন আপনার পরিবারের উপর? যদি তাদের খেয়াল না রাখি, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকবো কি নিয়ে? আপনার সাথে যুক্তিতে হয়তো আমি পারবো না, কারণ আপনি অনেক যুক্তি দেখাতে পারবেন। আপনি বললেন না তো এখানে কেন এসেছেন? এসেছিলাম, একটু কাজ ছিল। ও আচ্ছা, আপনি কি আবারও টাকার জন্য দেহ বিক্রি করবেন? আবার কিনবেন নাকি? সেরকম কিছু না। আপনি মনে হয় নিত্য নতুন দেহের স্বাদ ভোগ করতে খুব পছন্দ করেন। আমি কি একবার ওই কথা বলছি যে আমি মেয়েদের দেহকে খুব পছন্দ করি? না, তা বলেননি, কিন্তু আপনি যেহেতু আবার জিজ্ঞেস করতেছেন, তাই ভাবলাম আপনি হয়তো নিত্য নতুন দেহকে খুব পছন্দ করেন। আচ্ছা, আপনি এইরকম উদাসীন কথাবার্তা বলেন কেন? কই, আমার কথা তো উদাসীন মনে হচ্ছে না। তাহলে আপনার কাছে মনে হওয়ার কারণটা কি? উফ, আপনার ফোন নাম্বারটা দিন তো। সরি, আমি অপরিচিত কাউকে ফোন নাম্বার দিই না। দেখুন, ভালোই ভালোই বলছি, ফোন নাম্বারটা দিয়ে দিন। আজব তো, আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমার ফোন নাম্বার দেব কেন? আমি কিছু শুনতে চাই না, আমি শুধু আপনার ফোন নাম্বারটা চাইছি, আর আপনি সোজা সাপটা দিয়ে দিন, নয়তো। আমি না হয় আপনার কাছে ভুল করে আমার দেহটা বিক্রি করে দিয়েছি, তাই বলি কি আমি আপনার কাছে আমার সবকিছু বিক্রি করে দিয়েছি? আমার চিন্তা ভাবনা, আমার ইচ্ছা অনিচ্ছা সবকিছু? যদি বলি তাই। এরকম আজব কথাবার্তা বলা বাদ দিন, আর আপনি এখান থেকে আসতে পারেন। ভালোভাবে কথাটা বললাম তাই গায়ে লাগতেছে না। এখন কি আমি খারাপ ব্যবহার করব আপনার সাথে? আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন? তাও আবার এরকম একটা হসপিটালে। আমি আপনার ফোন নাম্বার চাইছি, আপনি ফোন নাম্বারটা দিলে আমি এখান থেকে চলে যাব। না, আমি আপনাকে আমার ফোন নাম্বার দিতে পারবো না। ভেবে বলতেছেন তো? হ্যাঁ, আমি ওখান থেকে চলে আসতেই লোকটা আমার হাত টেনে ধরে। কি হলো, এরকম অভদ্রতার মতো কাজ করতেছেন কেন? উনি কিছুই না শুনে শুধু আমাকে ওনার কাছে টেনে নিচ্ছে। উফ, আপনি কিন্তু এটা মোটেও ঠিক করছেন না, এটা হসপিটাল। আমার কথাগুলো মনে হয় ওনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তার কান অব্দি মনে হয় পৌঁছাচ্ছে না। ওনার বুকের সাথে আমাকে একদম মিশিয়ে নিলেন। আমি কিন্তু এবার চিৎকার করতে বাধ্য হব। উনি তাও কিছু বলছেন না, ওনার মতো উনি কাজ করেই যাচ্ছে। একবারের পর একবার পিঠে স্লাইড করতেছে, আমার একদম অসহ্য লাগতেছে। আমি তো ব্যথার জন্য দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কোমর ব্যথা বেড়েই চলেছে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? উনি তাও কোনো কথা বলতেছেন না। আমি আমার সর্বশক্তি দিয়ে ওনাকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু তাও পারতেছি না, কারণ আমার শক্তির কাছে ওনার শক্তি অনেক বিশাল। আমি কান্না করে দিলাম ওনার এরকম ব্যবহার দেখে। আমি ভাবতে পারিনি উনি এখানে এরকমটা করবে আমার সাথে। আমার কান্নার শব্দ শুনে উনি আমাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। আমি আর আমার রাগটা কন্ট্রোল করতে না পারায় ওনাকে সজোরে একটা থাপ্পড় মারলাম। নিজেকে কি ভাবেন? আপনার না হয় কোটি কোটি টাকা আছে, আপনি চাইলেই দিনে 10 থেকে 12টা মেয়েকে ব্যবহার করতে পারেন। আমরা গরিব মানুষ, আমাদের অত টাকা পয়সা নেই। অভাবে পড়ে নিজের সব থেকে বড় সম্পদ বিক্রি করে দিছি। আর সব থেকে বড় কথা, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমার দেহ ভোগ করেছেন, তাহলে এখন
আপনি আমার সাথে এরকম জোর করতেছেন কেন? আমি তো বলেই দিয়েছি আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আর আপনি যেটা আমার সাথে করেছেন, ছি, এটা আমি কখনো ভাবতে পারিনি। আরে আমি কাকে কি বলছি? যে টাকা দিয়ে নিত্য নতুন মেয়েকে ভোগ করে তার ভিতর মনুষ্যত্ব থাকতে পারে না, এটা আমার জানা উচিত। শুনুন, আমি আর কিছু শুনতে চাই না। আপনি এখন আমার চোখের সামনে থেকে যাবেন। কথাটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। উনি পেছন থেকে অনেকবার ডেকেছেন, বাট আমি এরকম বেয়াদব মানুষের সাথে কথা বলতে চাই না। আমি আম্মুর কাছে গিয়ে বসলাম। কি রে মা, এতক্ষণ কোথায় ছিলি? আর তোর চোখে পানি কেন? আসলে আম্মু আমার একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো তার সাথে কথা বললাম, আর চোখে মনে হয় কিছু পড়েছে, তাই পানি চলে এসেছে। তুই কি আমার থেকে কিছু লুকাতে চাচ্ছিস? আরে আম্মু, তুমি কি বলো? তোমার থেকে আমি কি লুকাবো? দেখ মা, তোর মনের ভিতরে কি চলছে আমি জানি না, তবে শুধু একটা কথা মনে রাখবে, যা করবে ভেবে চিন্তে করবে। আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করতেছো আমাকে নিয়ে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, চলো ভাইকে দেখে আসি। যদি কোনো সমস্যা হয় মায়ের কাছে লুকাবি না। আরে আম্মু, তোমার কাছে লুকাবো এমন কোনো কথা আছে নাকি? আমার পেটে যা থাকে সব তো তুমি জানো। আপনার ভাইকে কেবিনে শিফট করা হয়েছে, এখন দেখতে পারেন তাকে, কিন্তু তার সাথে এখন কথা বলতে পারবেন না। 72 ঘন্টা পর তার সাথে কথা বলতে হবে আপনাদের। থ্যাংক ইউ নার্স, আর সরি। সরি বলতে হবে না, আমাদের বোঝা উচিত ছিল এটা। এখন যান, দেখে আসুন, আপনাদের অপেক্ষার প্রহর শেষ। তারপর আম্মু আর আমি কেবিনে গেলাম। গিয়ে দেখি আমার ভাইটা শুয়ে আছে, কি সুন্দর লাগতেছে তাকে। আর ওইদিকে, হ্যালো শামিম, একটা মেয়েকে তুলে আনতে হবে। তোর মাথায় আবার কি ঢুকলো? মেয়েকে তুলে আনবি মানে? তোকে যেটা বলছি সেটাই কর, আর সবাইকে বলে দে আজকে আমি বিয়ে করতে যাচ্ছি রাতে। মানে তোর মাথা ঠিক আছে নাকি গেছে মাল খেয়ে? আমি একদম ঠিক আছি, তোকে যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি। ভালো করে ভেবে দেখ, এইসব কাজ করা ঠিক হবে না, পুলিশ কেস পর্যন্ত হতে পারে। তুই আমার রাগ সম্পর্কে ভালোভাবে জানিস, আমার মাথাটা এখন গরম আছে, আর আমি যেটা করতে চাই সেটা করি। তুই তো সেটা ভালো করে জানিস, তাহলে এরকম ন্যাকামি না করে আমি যেটা বলছি সেটা কর, নয়তো তোকে আজকে আমি। ওকে, তোমার যা ইচ্ছা তাই হবে, কিন্তু এর মাঝে আমাকে টানবি না। তার মানে তুই আমাকে এই কাজটা করতে সাহায্য করবি না, তাই তো? আমি কি বলছি যে আমি সাহায্য করব না? দেখ, এইরকম প্যাঁচায় কথা বলবি না, সরাসরি বল এখন কি আমাকে সাহায্য করবি কিনা। ওকে, সাহায্য করব। এখন মেয়ের ছবি পাঠা, ঠিকানাটা দে। মেয়েটার ছবি তো আমার কাছে নাই, আর ঠিকানাটা আছে। এরকম বোকার মতো কথা বলবি না তুই। ঠিকানা দিবি, আর আমি যাকে তাকে তুলে আনবো সেটা তোর মনের মানুষ হবে না। আবার তাকে রেখে আসবো, আবার আর একটাকে তুলে আনবো, সেটা হবে না। আবার তুলে আনবো, সেটাও হবে না। আবার তুলে আনবো, আমি কি এক এক করে ওই এলাকার সব মেয়েকে তুলে আনবো নাকি? তুই গাধার মতো কথা বলা বন্ধ কর, আমি যাবো তোর সাথে, বুঝছিস? আর আমি যাকে দেখিয়ে দেব তাকেই তুলে আনতে হবে, অন্য কাউকে না। আর তুলে আনার পর যদি মেয়েটা বিয়ে করতে রাজি না হয় তখন? বিয়ে করতে রাজি হবে না মানে? 100 বার রাজি হবে, জোরপূর্বক বিয়ে করবো আমি। তাতে কি মেয়েটা তোকে মন থেকে ভালোবাসবে? ওই মেয়ের মনে তোর জন্য শুধু থাকবে ঘৃণা, আর কিছু থাকবে না, বুঝছিস? এখনো ভেবে দেখ ব্যাপারটা। ওই, তুই আমাকে জ্ঞান দিবি না, যেটা করতে বলতেছি সেটাই কর। আর আমি বাসায় যাচ্ছি, সন্ধ্যায় তোর সাথে দেখা হচ্ছে। অন্তত আঙ্কেল আন্টিকে বলিস যে তুই বিয়ে করতে যাচ্ছিস। আপাতত কাউকে জানাবো না, শুধু তুই, আমি আর মেয়েটা, আর অন্য কেউ জানবে না। মানে তুই কি লুকিয়ে বিয়েটা করতে যাচ্ছিস? কিছুটা সেরকমই। আচ্ছা, তোর যেটা মন চায় সেটাই কর, আমি তোকে বোঝাতে পারবো না। তোকে বোঝাতে গেলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা ভাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে। তারপর আমি ফোনটা কেটে দিয়ে বাড়ি গেলাম। আম্মু তুমি বাসায় যাও, আমি ভাইয়ের সাথে রাতে থাকবো। আরে পাগলি মেয়ে, কি বলিস? আমি থাকবো, তুই বাসায় গিয়ে থাক।
আম্মু, তোমার এখানে থাকতে কষ্ট হবে, আর আমি এটা কখনোই চাই না যে আমি থাকতে আমার মা কষ্ট করবে। আরে পাগলি মেয়ে, চুপচাপ থাক, বাসায় যা, আমি থাকতে পারবো। আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, তোমার শরীরের অবস্থা খারাপ। তুমি বাসায় যাও, আমি এখানে থাকতে পারবো। আমি তোকে আদেশ করতেছি, তুই এখন বাসায় যাবি, আর আমি এখানে থাকবো। উফ আম্মু। আর কোনো কথা হচ্ছে না। ওকে, তাহলে আমি বাসায় যাচ্ছি। টেবিলে সবকিছু রাখা আছে, সবাই মতো ভাইকে ওষুধ খাইয়ে দিও, আর তুমিও ঠিক মতো ঘুমিয়ে পড়ো, রাত জেগো না আবার। আচ্ছা, তোর কথাই হবে। এখন তুই বাসায় যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ছেলেকে পাইছো তো মেয়েকে তাড়িয়ে দিচ্ছ, তাই না? এখন কোনো বকা দেওয়ার ইচ্ছে নেই আমার, তাই চুপচাপ আছি। যদি বকা শুনতে না চাস তাহলে বাসায় গিয়ে রেস্ট নে, কাল সকাল সকাল চলে আসিস। ওকে আমার লক্ষ্মী আম্মু। মুয়া। আম্মুর গালে একটা পাপ্পি দিয়ে বেরিয়ে পড়লাম। হসপিটাল থেকে বেরিয়ে দেখি রাস্তায় কোনো রিক্সা দেখা যাচ্ছে না। সন্ধ্যার সময় তো তাই সচরাচর এখানে সন্ধ্যার সময় এসে রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে কোনো রিক্সা দেখতে পাচ্ছি না। উফ, কেমনটা লাগে, একটা রিক্সাও নেই। এখন হেঁটে হেঁটে যেতে হবে, ভাবতেই কান্না পাচ্ছে। এমনিতেই ব্যথা, তার উপর যদি এতটা পথ হেঁটে যাই, না জানি সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা। এদিক ওদিক দেখতে লাগলাম কোনো রিক্সা দেখা যায় কিনা, কিন্তু না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। ধুর, আর কিছু না ভেবে হাঁটা শুরু করলাম, দেখি সামনে গিয়ে রিক্সা পাই কিনা। রাস্তার এক সাইড দিয়ে কত রঙের গাড়ি চলাচল করতেছে। সন্ধ্যার সময় তো তাই পরিবেশটা একটু মজাদার লাগছে আমার কাছে। ইচ্ছে করতেছে আমি এই প্রকৃতির সাথে মিশে যাই, তাহলে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো দুঃখ। আসলে মানুষ এমন একটা প্রাণী যাকে সব কিছুর সাথে মানিয়ে চলতে হয়। শত কষ্টের মাঝেও নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত আমরা কত কিছুই না করতেছি, শুধু ভালোভাবে বেঁচে থাকার জন্য আর শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য। আমরা মানব জাতি কতই আজব, তাই না? কিছু কিছু বড় লোক আছে যারা গরিবদের পেটে লাথি দেয়। হয়তো আমি যেমন দারিদ্রতার কারণে সব থেকে বড় সম্পত্তি বিক্রি করে দিয়েছি, পতিতালয়ে যে মেয়েগুলো আছে তারা হয়তো পেটের দায়ে ওই সব কাজ করতে বাধ্য হয়। আসলে প্রতিটা পতিতার নারীকে জিজ্ঞেস করলে তার অতীতটা জানতে চাইলে তার মুখ থেকে শুনতে হবে না থাক করুণ কাহিনী, যেটা আপনার মনকে নাড়া দিতে বাধ্য করবে। আনমনে এসব ভেবেই যাচ্ছি, আর রাস্তার এক সাইডে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনেকটা ভয় পাইছি। হঠাৎ করে এরকম একটা গাড়ি এসে সামনে দাঁড়াইছে তো, তাই বুকে একটু থুতু দিলাম। গাড়ি থেকে দুইজন মুখোশ পরা লোক নেমে পড়লো। আমি পরিবেশটা বুঝতে পারলাম, তাই দৌড় দিতে যাব, তখন ওই লোকটা আমাকে ধরে ফেললো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও, কে আছে, আমাকে একটু সাহায্য করো। কিন্তু কেউ আমার চিৎকারে সাড়া দিল না। লোক দুটো আমাকে গাড়িতে তুলে নিলেন। আমি গাড়িতে অনেক চিৎকার করতে লাগলাম এবং বাইরের মানুষকে ডাকতে লাগলাম, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও, কে আছে, আমাকে একটু সাহায্য করো। কিন্তু কেউ আমার চিৎকারে সাড়া দিল না। লোক দুটো আমাকে গাড়িতে তুলে নিলেন। আমি গাড়িতে অনেক চিৎকার করতে লাগলাম এবং বাইরের মানুষকে ডাকতে লাগলাম, আমাকে বাঁচাও। এখন কি করব? এরকম করে চিৎকার করতে লাগলে তো পুলিশের হাতে ধরা খেয়ে যাবো আমরা। ওই কাপড়টা দে, আর ওর মুখে কাপড়টা ভালোভাবে বেঁধে দে, যাতে যেন আওয়াজ না বের হয়। তৃতীয় লোকটার কণ্ঠটা আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। আমার দুপুরকার ঘটনা মনে পড়ে গেল। তাহলে কি? না, এটা হতে পারে না, কখনোই না। এই লোক এতটাই খারাপ হতে পারে, চিন্তায় আমার মাথায় ফেটে যাচ্ছে। আমার সাথে এখন কি হতে যাচ্ছে? হয়তো আজকের পর আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি। আসলে গরিব মানুষদের বেঁচে থাকার আর না থাকার দুটোই সমান। তারপর আমাকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে দিল। আমি আর কোনো রকম শব্দ করতে পারতেছি না, শুধু উ আর শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আর গাড়িটা প্রচুর গতিতে চলতেছে, মনে হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আমার হাত এমন ভাবে বেঁধেছে, খুব ব্যথা হচ্ছে।
ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। কান্না করা ছাড়া আমার কোনো উপায় হচ্ছে না। কি করব? আমার তো জীবনটাই শেষ। আজকের পর হয়তো আমি কালকে সকালের সূর্য দেখতে পাবো না। আমি মারা গেলে আমার মা আর ভাইটাকে কে দেখবে? এটা মনে পড়তেই আমার বুক ফেটে যাচ্ছে। কি হবে আমার মা আর ভাইয়ের? কিছুক্ষণ পর গাড়িটা দাঁড়ালো। ভিতরে সবকিছু রেডি আছে, তুই ভাবিকে নিয়ে আয়। জলদি ভিতরে যা, সবাইকে বল কনে এসে গেছে, আর কাজীকে বল সবকিছু রেডি করতে। এসব ওনারা কি কথাবার্তা বলতেছেন? কাজী, বিয়ে, কোণে? আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে আবার কার বিয়ে হতে যাচ্ছে? আর আমাকে যদি বিয়ে বাড়িতে নিয়ে আসবে, তাহলে এইভাবে বেঁধে তুলে আনতে হবে কেন? ভালোভাবে তো আনতে পারতো না? নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। না বলে আমাকে এইভাবে নিয়ে আসতে যাবে কেন? আর ভাইটা পুলিশের ভয় পাচ্ছেন কেন? না, আর কিছু ভাবতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? এদিকে তো আমার মা আর ভাইয়ের টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। আমাকে গাড়ি থেকে জলদি নামিয়ে উনি ওনার ঘাড়ে তুলে নিলেন, যেভাবে কিডন্যাপাররা কাউকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমাকে ঘাড়ে তুলে নিয়ে এত তাড়াতাড়ি তিনি বাড়িটার ভেতরে ঢুকে গেলেন। আমার খুব ভয় হচ্ছে। আমি খুব লাফালাফি করতেছি, কিন্তু কোনো প্রকার শব্দ করতে পারতেছি না, কারণ আমার মুখ বাঁধা। ভেতরে প্রবেশ করে আমি তো অবাক, কি হতে যাচ্ছে এখানে? আর এসব কি? এখানে তো দেখতেছি পুরাই বিয়ের ফাংশন। উফ না, আর কিছুই ভাবতে পারতেছি না। কি হবে আমার সাথে এখানে? কাজী সাহেব, আপনি সবকিছু তাড়াতাড়ি শুরু করুন। আরে বাবা, বিয়ে জিনিসটা একটু ধীরে হয়, তুমি এত তাড়া দিচ্ছ কেন? এই শামীমের বাচ্চা, তুই কাকে নিয়ে এসেছিস? উনার এইরকম লাগবে। তবে আমি তো ভয় চুপসে গেলাম, কারণ লোকটাকে যখন আমি প্রথমে দেখেছিলাম তখন থেকেই ভেবে নিয়েছি এই লোকটা বদমেজাজি, আর তার ব্যবহারগুলো তো আমার জানা আছে কি রকম ব্যবহার। কাজী সাহেব, আমরা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে এনেছি। আপনি যত তাড়াতাড়ি পারবেন বিয়ের কাজ সম্পূর্ণ করে ওখান থেকে চলে আসবেন। তাই বলে একটা মেয়েকে এইভাবে তুলে এনে আপনারা বিয়ে করতে পারেন না? ওই কুত্তার বাচ্চা, তুই কি আমার হাতে এখানে মরতে চাস, নাকি বেঁচে তোর ছেলে মেয়ের মুখ দেখতে চাস? যদি বেঁচে বাসায় ফিরতে চাস তো তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু কর, নয়তো তোকে এখানে পুঁতে ফেলবো। আরে বাবারে, এটা দেখে আস্ত একটা ডেভিল। এই লোকটা মনে হয় খুন খারাপিতে সেরা। উফ, আমি কেন যে এই কাজটা করতে গেলাম? এই রাতে না হলে আমাকে কখনো এরকম কিছু সম্মুখীন হতে হতো না। কাজী সাহেব চুপচাপ বিয়ে পড়াতে লাগলো। মিয়াজিপাড়া নিবাসী মোহাম্মদ আব্দুস সাত্তারের দ্বিতীয় পুত্র মোহাম্মদ মাহিন আল ইসলাম 1 টাকা দেনমোহর ধার্য করিয়া সরকারপাড়া নিবাসী মৃত মোহাম্মদ সলিম মিয়ার প্রথম কন্যা মোসাম্মদ দীপা সুলতানা বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। বলমা কবুল, বলমা কবুল। আমি এত চিৎকার করে বলতে চাই যে আমি এই বিয়ে করতে পারবো না, কিন্তু আমার মুখ তো বাধা, শব্দ বের হচ্ছে না। কি হলো? ভালোই ভালোই কবুল বলবা, নাকি আমার আঙ্গুলটা বাঁকা করতে হবে আবার? কিরে, কেউ এভাবে বিয়ে করে? শালা, তুই চুপ থাক। আমার বিয়ে আমি যেভাবে ইচ্ছা সেভাবে করব, তুই কোনো কথা বলবি না। চুপচাপ বসে তামাশা দেখ। আমি এত বিয়ে বাড়িতে গেছি, এত বিয়ে দেখেছি, কোনোদিন দেখি নাই যে মেয়ের মুখে কাপড় বাঁধা, মেয়ে কথা বলতে পারবে না, কিন্তু বিয়ে হবে। তাই তো এতক্ষণ খেয়ালই করিনি যে মেয়ের মুখে এখনো কাপড় বাঁধা আছে। মিয়া, আপনি আপনার বউকে ভালো করে দেখবেন না? আপনার কি জ্ঞান সব উধাও হয়ে গেছে? বিয়ের জন্য পাগল হয়ে গেছেন আপনি, তাই নাকি? সবাই কি হাসাহাসি করতেছে, এদিকে আমার কান্না কেউ দেখার মতো কেউ নেই। হয়তো এখানে আমি যতই না না বলি না কেন, কিছু না কিছু হবে। আমাকে বিয়ে করবে আজকে রাতেই। তারপর আমার মুখ থেকে কাপড় সরিয়ে নিল, আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, কারণ এতক্ষণ থেকে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারিনি। আর কিছুক্ষণ থাকলে হয়তো মরেই যেতাম। এই মেয়ে, এখন সোজা সাপটা কবুল বলে দে। যদি তোর ভাইয়ের তোর মায়ের মানে আপনি এতটা জঘন্য? ভালোই ভালোই বলতেছি, নয়তো তোর ভাইয়া তোর মা কালকে সকালে সূর্যটা দেখতে পারবে না। ছি,
একটা মানুষ এতটা খারাপ হতে পারে, এতটা জঘন্য হতে পারে? আপনাকে না দেখলে হয়তো বুঝতাম না। এখন চুপচাপ কবুল বল। যত তাড়াতাড়ি কবুল বলবি ততই তোর মা আর ভাইয়ের জন্য মঙ্গল হবে, কারণ এখন তারা অনেক কষ্টে আছে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমার মা আর ভাই, ওর যদি কিছু হয় তো আমি আপনাকে মেরে ফেলবো। শামীম, ভিডিও ফুটেজ ওকে দেখা, নয়তো কবুল বলবে না। এসব আমি কি দেখতেছি? আমার মা আর ভাইয়া সুন্দর ঘুমিয়ে আছে, আর কয়েকজন লোক বন্দুক হাতে তাদের দিকে তাক করে আছে। হয়তো আমি কবুল না বললে আমার মা আর ভাই এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। এসব দেখার পর আমি নিস্তব্ধ হয়ে গেছি। আমার পুরো দুনিয়াটা যেন ওলটপালট হয়ে যাচ্ছে। এসব দেখার আগে যদি আমি মরে যেতাম বা আমাকে ধর্ষণ করে মেরে ফেলতো, তাও হয়তো সহ্য হতো, কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ হতে হতো না ওই পশুটার হাতে আমাকে। কবুল বলবি নাকি তোর পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো? আমি বাধ্য হয়ে কবুল বলেই দিলাম। কবুল বলে দিয়েই কান্না করতে লাগলাম, কারণ এখন আমার নিত্য সঙ্গী হবে কান্না। প্রতিদিন রাতে ধর্ষণ করবে, ওনার ইচ্ছা মতো আমাকে ভোগ করে ছেড়ে দিবে। সংক্ষেপে বিয়েটা সম্পন্ন করে কাজে চলে গেলেন। শামীম, তুই এখন বাসায় যা, আর এই খবরটা কাউকে জানাবি না এখন। তার মানে উনি আমাকে এখানে লুকিয়ে বিয়ে করলেন, যাতে যেন প্রতিদিন ধর্ষণ করতে পারে, বৈধ ধর্ষণ। তবে মেয়েটার উপর অতিরিক্ত কিছু করিস না, যাতে বেঁচে থেকেও মরার মতো থাকতে হয়। তুই এখন চুপচাপ চলে যা, আর আমি আমার বউকে কিভাবে রাখবো, কিভাবে দেখবো, কিভাবে আদর করব, সেটা একান্তই আমার ব্যাপার। তোর ওই বদমেজাজি রাগের কারণে একদিন তোকে পস্তাতে হবে। সেই দিনেই শামীমের কাছে এসে তোকে কান্না করতে হবে। দেখে নিস, কথাটা মিলিয়ে নিস। মাহিনের কখনো এরকম সময় আসবে না। শামীম ভাই আর কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে গেলেন। জানে এখানে কথা বলা তার বৃথা হবে। শামীম ভাই চলে যাওয়ার সাথে সাথে উনি আমার হাত ধরে একটা রুমের দিকে নিয়ে যেতে লাগলেন। বুঝতে পারলাম এখন আমাকে ভোগের শিকার হতে হবে। তোর সাহস কত বড়, তুই আমাকে ফোন নাম্বার দিস নাই? আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। ফোন নাম্বারের জন্য এত কিছু? এখন ফোন নাম্বার না, তোকে আমি প্রতিদিন এই ধর্ষণ করব। আমি আর কান্নাটা আটকে রাখতে পারলাম না। তোর এইরকম ন্যাকা কান্নার কোনো মূল্য আমার কাছে নেই, তুই শুধু আমার কাছে ভোগের পণ্য। কথাটা বলে উনি আমার বুক থেকে ওড়নাটা টেনে নিলেন। আমি আমার দুই হাত দিয়ে আমার বুক ঢেকে রাখলাম। উফ, কি লজ্জা, কি লজ্জা, লজ্জাবতী রে। তো লজ্জা আমি বের করতেছি, দাঁড়া। উনার মুখ থেকে এরকম নোংরা কথাগুলো আমার কলিজায় কেটে যাচ্ছে। উনার প্রতিটা কথা যেন আমার গায়ে কাটার মতো জ্বালা দিতে লাগলো। আজকে আমি তোকে সবকিছু খুলে তোর সাথে ড্যান্স করব। কথাটা বলে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছিয়ে যেতে লাগলাম। আমি কখনোই ভাবতে পারিনি জীবনে এরকম একটা সময় আমার সামনে এসে দাঁড়াবে, আর আমি আমার কান্নাটা চার দেয়ালের মাঝে বন্দী। প্লিজ আপনি একটু শান্ত হয়ে বসেন প্লিজ। অনেক কষ্টে কথাটা মুখ দিয়ে বের করলাম। উনার রাগ দেখে আমি পুরাই স্তব্ধ হয়ে গেছি। কি হচ্ছে আমার সাথে এখানে? কেন এত তাড়াতাড়ি দেমাগ শেষ হয়ে গেল? আমি আমার কিসের জন্য দেমাগ দেখাবো? আপনাকে আমার যা ছিল সবকিছু তো আপনি লুটে নিয়েছেন। আমি তোর দেহ লুটে নিয়েছিলাম, এটাই বলতে চাচ্ছিস তুই, তাই না? আসলে আপনি আপনার রাগটা একটু কন্ট্রোল করেন, আর শান্ত হয়ে বসে আমার কথাগুলো শুনেন প্লিজ। তোর কোনো কথা শোনার আমার সময় নেই। এখন থেকে তুই শুধু আমার কথা মতো চলবি, নয়তো আমি কখন কি করে বসবো সেটা নিজেও জানি না। কথাটা বলে উনি আমার হাত ধরে টেনে আমাকে বিছানায় ফেলে দিলেন। প্লিজ এরকম কিছু করবেন না, আমার কিছু সমস্যা আছে। তাতে আমার কি হয়েছে? আপনি বোঝার চেষ্টা করুন। এখন আমি আপনাকে সেই সুখটা দিতে পারবো না, আর একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে সেটা ধর্ষণের শামিল হবে। আপনি একটু বুঝুন, এখন তো আমি আপনার বউ, তাই না?
তুই কোনোদিন আমার বউ হওয়ার যোগ্য ছিলি না, আর হবিও না, বুঝছিস? আমি তো তোকে শুধু ভোগ করার জন্যই বিয়ে করছি। আমি কখনো এটা আশা করিনি ওনার মুখ থেকে, আর আমি এর থেকে ভালো কিছু আশা করতে পারি না। আমার মতো মেয়ের সাথে এরকমটাই হওয়া সম্ভব। যেই মেয়ে সামান্য 10,000 টাকা জোগাড় করতে পারে না, তার জন্য দেহ বিক্রি করতে হয়, সেই মেয়ের সাথে আর কি বা হতে পারে। এখন তো আমার কোনো কথার মূল্য থাকবে না। তারপর উনি আমার উপর শুয়ে পড়লেন। আমার ঠোঁটে তার ঠোঁট দুটো ডুবিয়ে দিয়ে ননস্টপ কিস করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগতেছে, কারণ এখন আমার এসব সহ্য হচ্ছে না। আমি ওনাকে এত সরানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি তার শক্তির সাথে পেরে উঠতে পারতেছি না। আমার ঠোঁট থেকে ওনার ঠোঁট দুটো সরিয়ে আমার গলায় ওনার ঠোঁট দুটো ডুবিয়ে দিলেন এবং ননস্টপ কিস করতে লাগলেন। ওনার প্রতিটা স্পর্শ আমার অসহ্য লাগতেছে। ইচ্ছা করতেছে যদি আমার শক্তি থাকতো তাহলে ওনাকে এখানে মেরে ফেলতাম, কিন্তু আমি তো তা এখন পারবো না। আস্তে আস্তে যখনই আমার জামার পিন খুলতে লাগলেন, প্লিজ এরকম কিছু আজকে আমার সাথে করবেন না, আমি খুব অসুস্থ, আপনি বোঝার চেষ্টা করেন। জোরে জোরে কান্না করতেছি আর কথাগুলো ওনাকে বলতেছি, কিন্তু আমার কথাগুলো ওনার কান অবধি পৌঁছাচ্ছে না। ওনার 2 হাত দিয়ে আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন এবং এটা আমার খুব বিরক্ত লাগছে। আমি জোরে জোরে কান্না করতে লাগলাম। আমি ওনাকে ভালোবাসি না করেই যাচ্ছি, কিন্তু উনি আমার কোনো বাধাই মানতেছে না। ওনার মতো উনি আমাকে ব্যবহার করতে লাগলেন। উনি আমাকে ওনার ইচ্ছা মতো ভোগ করতে লাগলেন, আর আমি ব্যথায় বারবার চিৎকার করে কান্না করতেছি, কিন্তু আমার কান্নার কোনো মূল্য নেই ওনার কাছে। উনি ওনার মতো কাজ করে যাচ্ছে, তার আমার ব্যথাতে কলিজাটা মনে হয় ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই আমি মরে যাব। এত ব্যথা পাচ্ছি যে আমি একসময় অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একদম ঠিক আছি। আমার শরীরে কোনো ব্যথা অনুভব হচ্ছে না বা আমি কোনো রকম অস্বস্তি বোধ করতেছি না। এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি আমি এতটা সুস্থ? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। আমাকে যখন এই রুমে নিয়ে আসা হয়েছিল তখন রাত 9টা বেজেছিল, আর এখন রাত 3টা বাজে। তার মানে আমি অনেকক্ষণ থেকে ঘুমিয়ে আছি। আমি রুমের চারদিকে তাকিয়ে দেখলাম কোথাও ওনাকে দেখা যাচ্ছে না। ব্যাপার কি? আমাকে একা ফেলে উনি চলে গেলেন নাকি? আর আমাকে এখানে এমন ভাবে এনেছে, আমি রাস্তাঘাট কিছুই চিনি না। এখন আমি কোথায় যাব? আমার শরীরের দিকে তাকিয়ে দেখি আমার শরীরে শুধু একটা চাদর মোড়ানো, আর কিছুই নেই। এটা দেখেই আমার মনে পড়ে গেল সেই নির্যাতন, আর আমার চোখ বেয়ে পড়তে লাগলো পানি। আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম। শাওয়ারটা ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে সারা শরীর ঘষতে লাগলাম, যাতে করে এই অমানুষটার স্পর্শ আমার শরীরে না থাকে। যতই ঘষতেছি ততই কষ্টগুলো আমার মনে পড়তেছে, আর ততই আমি কান্না করতেছি। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লাম, আর আমার চোখের পানি শাওয়ারের পানির সাথে এক হয়ে গড়িয়ে যাচ্ছে। ওইদিকে আরে মেয়েটা আবার কই গেল? এখানে রেখে গেলাম। ও তো এই এলাকার রাস্তাঘাট কিছু জেনে না, কোথায় যাবে? উফ, আমি এখন টেনশনে বাঁচি না। কেন যে একা রেখে বাইরে গেলাম। দৌড়ে বের হয়ে সবখানে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। তারপর আবার বাসায় ফিরে আসলাম। বাসায় সব রুম চেক করলাম, কিন্তু কোথাও নেই। উফ, বাথরুমে তো যাইতে পারে, বাথরুম চেক করলাম না। আমার মাথাটাও না এখন মনে হয় পাগল হয়ে যাবে কয়েকদিন পর। আমি যে কেন এইসব করতেছি নিজেও জানি না। দৌড়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি এখনো রুমের ভিতরে আসেনি, আর বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ পাওয়া যাচ্ছে। তারপর আমি দরজা ধাক্কাতে লাগলাম। এই মেয়ে, দরজা খুলে বলতেছি। হঠাৎ করে দেখিয়েছি দরজায় কেউ ধাক্কাধাক্কি করতেছে, তার মানে উনি হয়তো রুমে চলে এসেছেন। এবার কি হবে? আমি তো কোনো কাপড় নিয়ে আসি নাই এখানে, এখন আমি বেরোবো কিভাবে? প্লিজ আপনি একটু শান্ত হন, আমি বাথরুমে আছি, বেরোবো একটু পর।
এতক্ষণ কেউ বাথরুমে থাকে? তাড়াতাড়ি বের হন। এই যে শুনছেন, আমাকে একটু হেল্প করবেন? বলেন দেখি কি করতে পারি। ওনার মুখ থেকে আপনি ডাক শুনে মনে হচ্ছে ওনার এখন মনে হয় কোনো রাগ নেই। আসলে আমার গায়ে কিছু নেই, আমার কোনো কাপড় নিয়ে আমি বাথরুমে প্রবেশ করিনি। যদি আমার কাপড়টা দিতেন। আপনার কাপড় ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে, এখন এখানে কোনো মেয়ে মানুষের কাপড় নেই। এখন কি হবে? ওকে থাক, তাহলে আমি সকাল পর্যন্ত বাথরুমেই কাটিয়ে দিই। এখানেই বসে থাকি আমি, আপনি ঘুমিয়ে থাকেন। সারা রাত ওইখানে থেকে ঠান্ডা লেগে যাবে, আর যখন আপনার জ্বর হবে, অসুখ হবে, আপনার ফ্যামিলির জন্য সেবা করবে কে? আপনাকে দেখবে কে? আপনার ভাইকে দেখবে কে? আমার পরিবারকে নিয়ে আপনারা তো টেনশন করতে হবে না, বুঝছেন? তার মানে আপনি এখন বাথরুমের ভিতরে আছেন, তাই সাহস দেখাচ্ছেন, তাই না? উফ, আর বেশি কথা বলা যাবে না। বলা তো যায় না, সাইকো একটা দরজা ভেঙে ফেলতে পারে আবার। এই নিন, আমার শার্ট একটা প্যান্ট পরে নিন। মানে আপনার প্যান্ট কি আমার হবে? তার থেকে বড় কথা, আপনার শার্ট, আপনার প্যান্ট আমি পরবো কেন? ওকে, কিছুই করতে হবে না, এমনিতেই বেরিয়ে আসেন। আমি তো আর অন্য কেউ না, আপনার স্বামী তো, তাই না? তাড়াতাড়ি চলে আসেন। উফ, কি বেহায়া মানুষ, মুখে কিছুই আটকায় না। মন তো চাচ্ছে এখনই গিয়ে খুন করে ফেলি, কিন্তু এখন কিছুই করা যাবে না। কিছু করতে গেলে হয়তো আমার ফ্যামিলিকে হারাতে হবে। কি করতেছেন? আমার অফার গ্রহণ করবেন নাকি না? আচ্ছা দেন দেখি। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম, কারণ সারা রাত তো আর বাথরুমে থাকা সম্ভব না। তারপর দরজা আলতো করে ফাঁক করে ওনার শার্ট প্যান্ট নিয়ে নিলাম, গায়ে পরে দেখি সব ঢিলা হলো। এখন কি হবে? হাঁটবো কিভাবে আমি? হাত দিয়ে প্যান্ট ধরে রাখলাম, ধরে আস্তে আস্তে হেঁটে বাইরে আসলাম। আমি বাইরে আসার সাথে সাথে উনি যেটা করলেন সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে উনি এরকম কাজ করবেন আমার সাথে। আমি বাথরুম থেকে বের হতেই উনি আমাকে কোলে তুলে নিলেন। আজব তো, আমি হাঁটতে পারি না নাকি আমি ছোট বাচ্চা যে আপনি কোলে তুলে নিলেন? উফ, বেশি রকম বকবক করলে ফেলে দেব কিন্তু কোল থেকে। না না, এই মানুষের বিশ্বাস নেই, তাই আমি ওনার গলা শক্ত করে জড়িয়ে ধরলাম, যাতে করে চাইলেও আর ফেলে দিতে না পারে। ভয় পাচ্ছেন তাই তো? আসলে ওনার মতলবটা কি আমি বুঝতে পারতেছি না। একটু আগে আমার সাথে যেটা অত্যাচার করলো, আর আমিও তার সাথে এত নর্মাল ব্যবহার করতেছি, আর আমি চাইলেও রুড ব্যবহার করতে পারতেছি না তার সাথে। ব্যাপারটা কি? থাক, এসব নিয়ে ভাবার সময় পাইবেন, এখন একটু বিছানায় শুয়ে থাকেন। আমার কিছু জানার ছিল, আশা করি আনসারগুলো আপনি দিবেন। কোনো রকম কথা না বলে সুন্দরভাবে শুয়ে রেস্ট নিন, আর যদি একটা কথা বলেন তো আবারও শুরু করে দেব। এই না না, আমি সুন্দরভাবে ঘুমিয়ে পড়তেছি, তাও আবার ওইসব করিয়েন না। এই তো লক্ষ্মী মেয়ে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আপনি কি চুরি করতে যাবেন নাকি? মানে? কই, আমি তো কিছুই বলিনি। আপনি হয়তো কানে একটু বেশি শোনেন, তাই হয়তো সমস্যা হচ্ছে আপনার। বেশি রকম ন্যাকামি করার চেষ্টা করবেন না, তাহলে এতে বিপরীত হয়ে যাবে। আর আমার রাগ উঠলে আমি কন্ট্রোল করতে পারি না, এটা আমি আপনাকে অনেক আগেই বলে দিয়েছি। আচ্ছা, আপনারা তো রাগ কেন? আপনাকে ছোটবেলায় আপনার আম্মু মনে হয় তেতো জিনিস বেশি খাওয়াইছিল। এই মেয়ে, আমাকে ভয় লাগতেছে না? এত বকবক করতেছেন কেন বুঝতেছি না। রাত অনেক হয়েছে, আপনি রেস্ট নেই। এমনিতেই নিজের শরীরে কোনো খোঁজ পাই না, অল্প একটুতেই জ্ঞান হারিয়ে ফেলে, তার আবার বকবক আছে। আমি আপনাকে আগেই বলছিলাম, আমি ওর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, যে আপনার ওইটা সহ্য করার ক্ষমতা আমার ছিল না তখন। আমি আপনাকে বলে দিছিলাম, আর আপনি সেটা না শুনে কাজ শুরু করে দিয়েছেন। তখন আমি কি করব? আপনি যেটা খুশি সেটাই করেন, কিন্তু আমার কথা আপনি রিপিট করবেন না। আপনি যেটা খুশি সেটাই করেন, কিন্তু আমার কথা আপনি রিপিট করবেন না। আমি কিন্তু সত্যি সত্যি এবার রেগে যাব। রেগে গেলে আমি কি করে বসি সেটা আমি নিজেও জানি না। আমি কিন্তু সত্যি সত্যি এবার রেগে যাব। আমি রেগে গেলে কি করে বসি সেটা নিজেও জানি না। উফ, আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে।
কি মহা ঝামেলায় পড়লাম রে বাবা। এইরকম একটা ঘাড়তারা মানুষের সাথে আমার জীবন পার করতে হবে। না জানি আরো কত কি আছে আমার ভাগ্যে। আচ্ছা, অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়েন। সকালে আবার আপনাকে হসপিটালে দিয়ে আসতে হবে আমাকে। জি না, আপনাকে আমার সাথে যেতে হবে না। আপনি চুপচাপ এখানে থাকবেন, আর আমাকে গাড়ি ভাড়াটা শুধু দিয়েন, আমি চলে যেতে পারবো একা। এখন আর আপনি একা না যে যেটা খুশি সেটাই করে বেড়াবেন। এখন একটা কথা মাথায় রাখুন, আপনার স্বামী আছে, আর তার থেকে আপনাকে পারমিশন নিতে হবে যে কোনো কাজ করতে গেলে। আমার স্বামীর প্রয়োজন নেই এখন। যে স্বামী শুধু তার ভোগ করার জন্য বউকে বিয়ে করে, ওইরকম স্বামী আমার লাগবে না। এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি রেগে গেলে কি করব সেটা তো ভালো করে জানেন আপনি। কি আর করতে পারেন? সর্বোচ্চ আমাকে নির্যাতন করবেন, টর্চার করবেন, একটু আঘাত করবেন, আপনার যা খুশি তাই করবেন, তাই তো? এর থেকে তো আর বেশি কিছু করতে পারবেন না, সর্বোচ্চ মেরে ফেলতে পারবেন। এত বেশি বুঝলে আমার মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, আপনি এটাই তো করতে পারেন, তাছাড়া তো আর কোনো কিছু করতে পারেন না। এত রাতে কান্না করা অফ করেন আর ঘুমিয়ে পড়েন। এমনিতে শরীর অসুস্থ আপনার অনেক। আমার শরীর অসুস্থ থাকে সুস্থ থাকে সেটা আমি দেখব, আপনাকে দেখতে হবে না। শুধু আপনাকে আমি বিছানায় সময় দিতে পারলেই আপনার হবে, তাই তো? আচ্ছা, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে বিছানায় সময় দেওয়ার। প্লিজ, হাত জোর করে বলতেছি, আর একটা কথা না, তাহলে আমি কি করে ফেলবো সেটা নিজেও জানি না। আর আমার রাগের উপর আমি একটু কন্ট্রোল করতে পারি না, আর আমি রেগে গেলে যে কি করে বসি জানি না। প্লিজ, হাত জোর করে বলতেছি, আপনি শুয়ে পড়েন আর ঘুমিয়ে পড়েন, কান্নাটা বন্ধ করেন। আমি আর কিছুই বললাম না, বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলাম। কারণ এই লোকটাকে বিশ্বাস করতে নেই, আমি তাকে কখনোই মেনে নিতে পারবো না। মন থেকে যার